প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি বিশ্বজিৎ স্যার। আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়ে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব সেটি একটি কবিতা। আমাদের আজকের কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা কবিতার ব্যাখ্যার শুরুতে কবিতার নামকরণ এবং এই কবিতায় আসলে কিংবদন্তি কাদেরকে বলা হয়েছে সে বিষয়টা একটু ধারণা দিতে চাই। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে যাদেরকে কিংবদন্তি বলা হচ্ছে তাদের বিষয়টা যেমন জানা দরকার, আসলে কিংবদন্তি কি সে বিষয়টাও জানা দরকার। কিংবদন্তি বলতে আমরা বুঝি জনশ্রুতি, অর্থাৎ ভালো কাজের জন্য মানুষ যাকে মনে রাখে, মৃত্যু বা মৃত্যুর আগে মানুষ যার ভালো কাজের জন্য যাকে মুখে মুখে স্মরণ রাখে তারাই কিংবদন্তি। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখি সাহিত্যে, খেলাধুলায়, বিজ্ঞানে, চিকিৎসায় কিংবদন্তি তুল্য অনেক ব্যক্তি আমাদের সামনে আসে। আজকের কবিতায় এরকমভাবে কোনো কিংবদন্তির কথা বলা হয়নি। আজকের কবিতায় যাদেরকে কিংবদন্তি বলা হয়েছে তারা আমাদের পূর্বপুরুষ। বাঙালি সংস্কৃতির ইতিহাস আলোচনায় আমরা যাদেরকে পাব তারা আমাদেরই পূর্বপুরুষ, যারা পেশায় কৃষক ছিলেন। সেই কৃষক শ্রেণীর পূর্বপুরুষ, আমাদেরই পূর্বপুরুষ, তাদেরকে এখানে বলা হয়েছে কিংবদন্তি। আবু জাফর ওবায়দুল্লাহ তাদেরকে জানার কথা বলছেন, তাদের জীবনে যা তারা করেছিলেন, যারই ফলশ্রুতিতে আজ আমরা আধুনিক বিশ্বে বিশেষ করে বাঙালি সংস্কৃতির ইতিহাসকে এখানে আনতে পেরেছি। তাদের জীবনের ওই লড়াইকে তিনি কবিতা বলেছেন। আমি আবারও বলি, আমাদের পূর্বপুরুষদেরকে তিনি এখানে কবি বলেছেন, তারা আমাদের কিংবদন্তি। আমরা কবি বলতে নর্মালি যারা লেখে কবিতা তাদেরকে বুঝি, কিন্তু আমাদের এই কবি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই ভারতীয় উপমহাদেশে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে, তাদেরকে তিনি কবি বলেছেন। কোন কবি? আমাদেরকে এই জায়গায় আনার জন্য তাদের যে সৃষ্টি, তারা যা করেছিলেন সেই সৃষ্টির কবিতারা, তাদের কার্যক্রমকে তিনি বলেছেন কবিতা। তো আমাদের পূর্বপুরুষ ছিল কৃষক, কৃষিকাজ করেই তারা জীবনযাপন করতো এবং আমাদের জন্য আজকের এই বাংলা বা আমার এই বাংলার সংস্কৃতির আজকের এই জায়গায় আসার জন্য তারা যে অবদান সেখানে রেখেছিল, সেই সামগ্রিক অবদানকেই কবি এখানে বলেছেন। আমাদের কবি আবু জাফর ওবায়দুল্লাহ এখানে বলেছেন ওটা আমাদের জন্য কবিতা, আর ওইটা যারা করেছিলেন তারা আমাদের কাছে কবি। ঠিক আমরাও একদিন অতীত হয়ে যাব, আমাদের পরবর্তীতে যারা আসবেন তাদের কাছে আমরা হয়ে যাব কিংবদন্তি। আমরাও কি আমাদের কিংবদন্তির মতো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এরকম কিংবদন্তি তুল্য হব? আমরা কি কিছু তাদের জন্য করে যেতে পারবো? এই জিজ্ঞাসা কবি কিন্তু কবিতায় করেছেন সেই সমস্যা। তাহলে এই যে ব্যাপারটা আমরা মাথায় রাখবো, আবু জাফর ওবায়দুল্লাহ যে কিংবদন্তির কথা বলেছেন, সেই কিংবদন্তি হচ্ছে আমাদের পূর্বপুরুষ, বাঙালিদের পূর্বপুরুষ। বাঙালি সংস্কৃতির ইতিহাসকে এই কবিতায় তিনি দারুণভাবে তুলে ধরেছেন। আমাদের পূর্বপুরুষ যদি কিংবদন্তি হয়, তাদের যে কার্যক্রমটা ছিল সেটাই কবিতা। এই কবিতায় যে কবিতার কথা বলা হয়েছে, আমাদেরটা তো কবিতা ঠিক আছে, এই কবি আবু জাফর ওবায়দুল্লাহ, কিন্তু তিনি এই কবিতায় যে কবির কথা বলেছেন তিনি হচ্ছেন তারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষের কৃষকেরা, আর তাদের ওই কার্যক্রম হচ্ছে আমাদের কাছে কবিতা। আমাদেরকে ওই কবিতা শুনতে হবে, ওই কৃষকের বা ওই কবিদের জীবন দর্শন জানতে হবে, তাহলে আমরা পারবো নিজেদেরকে এখন আমাদের কি করা উচিত, আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারী হিসেবে এখন আমাদের কি করা উচিত এটা জানতে পারবো। যদি আমরা তাদেরকে না জানি, বর্তমানকে কিভাবে নিজের করে নিতে হয় এই জিনিসটা আমরা অনুধাবন করতে পারবো না, আমরা কিন্তু আমাদের কক্ষপথ থেকে বিচ্যুত হব। আমার কবি এই কবিতায় বারবার করে সেটা বোঝাতে চেয়েছেন যে আমরা যারা আধুনিক বাংলায় বাঙালি সংস্কৃতির ইতিহাসকে লালন করছি, ভোগ করছি, আমাদের এই বাঙালি সংস্কৃতির শুরু যাদের দ্বারা এই বাংলার এই জায়গায় আনার জন্য অবদান যাদের, তাদের কথা আমাদের জানতে হবে। তারা আমাদের পূর্বপুরুষ, তাদের সেই লড়াই আমাদের কাছে কবিতা। তাদেরকে যদি না জানি তাহলে বর্তমানে আমরা
আমাদের যে কর্ম কি এটা আমরা ঠিকঠাক করতে পারবো না, যার ফলে একদিন আমরাও কিন্তু গত হব, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে আমরা কিংবদন্তি হতে পারবো না, আমাদের সেটা মানতে হবে। এই কথাটা বোঝাতে গিয়ে কবি আমাদের বাঙালি সংস্কৃতির ইতিহাসকে ভাইয়ের কথা, বোনের কথা, মায়ের কথা নানাভাবে এই কবিতায় তুলে ধরেছে। কবিতা একটু কঠিন মনে হবে, তারপরও আমি বিশ্বাস করি সবাই যদি খুব মনোযোগ সহকারে শুনি, কবিতাটা বেশ বড়, তাহলে একটা জায়গায় আমরা উপনীত হতে পারবো। আর একটা জিনিস যতই কঠিন মনে হোক, তাকে যদি আমরা বারবার করে অধ্যয়ন করে বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কখনোই সেই কঠিনের পর্যায়ে থাকে না। আমরা কঠিনকে অবশ্যই সফট, নরম করে আমাদের ভিতরে রপ্ত করব, এটাই আমাদের ছাত্র জীবনের অন্যতম একটা দায়িত্ব, মিশন। তো যাই হোক, আমি কবিতা পড়ি, সবাই আমরা খেয়াল করি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ আমার কবি আমার পূর্বপুরুষের কথা বলছেন তাদের হাতে, করতল মানে হাতে তালুতে মাটির গন্ধ ছিল, কারণ তারা তো কৃষক ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমাদের কৃষক সমাজকে একটু হলো নিচু শ্রেণীর দেখানো হয়, শক্তিশালী যারা, শাসক শ্রেণী যারা, তারা ওই সময় আমাদের পূর্বপুরুষদের উপর পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করত, রক্তাক্ত শরীরকে এখানে রক্ত জবার সঙ্গে তুলনা করেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাবদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমাদের পূর্বপুরুষ কি বলতেন তিনি বলছেন, আমাদের কবি বলতেন কিভাবে পাহাড় অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়, কিভাবে পতিত জমিতে ফসল ফলাতে হয়, কিভাবে অরণ্য এবং বন জঙ্গল এবং সাবদ সংকুল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। সে কথা তিনি আমাদেরকে বলে গেছেন, তারা আমাদেরকে বলে গেছেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, তিনি বা তারা আমাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষের কথা আমাদের সামনে বলে গেছেন। তাদের পূর্বপুরুষ তাদের কাছে কবি, এবং তাদের পূর্বপুরুষের, আমরা তো একটা স্তর অতিক্রম করে এখানে আসছি। আমাদের নিকটতম অতীত যারা আছে তারা তাদের পূর্বপুরুষের কথা বলতেন, তাদের পূর্বপুরুষ তাদের কাছে কবি, এবং তাদের পূর্বপুরুষের ইতিহাস তাদের কাছে কবিতা, সেটা আমাদেরকে বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। জিহ্বায় যে কথাগুলো আমি আজ উচ্চারণ করছি, তার প্রত্যেকটা সত্য শব্দের একটা কবিতা। কারণ আমি আজকে যাদের কথা বলছি তারা আমাদের পূর্বপুরুষ, তাদের হাত ধরে আমরা এখানে এসেছি। সুতরাং এটা আমাদের কাছে একটা ইতিহাস। এটা ইতিহাস বললে আমরা সহজে বুঝতাম, কিন্তু আমাদের কবি আবু জাফর বয়দুল্লাহ এটাই বলছেন কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, অর্থাৎ কষ্ট করে আমার পূর্বপুরুষ যে ফসল ফলিয়েছিল, তখন প্রত্যেকটা শস্য দানা একটা কবিতা। তা একটা মানুষ রিক্সা চালিয়ে দিয়ে 500 টাকা ইনকাম করে, তার এক একটা ফোঁটা ঘাম, তার কিন্তু এক একটা টাকা। আমরা যদি এভাবে ভাবি, একজন কৃষক ফসল ফলিয়েছেন সেই বিরূপ পরিবেশে কষ্ট করে, তার প্রত্যেকটা শস্য দানার ভিতরে একটা নিহিত আছে অতীত, একটা নিহিত আছে ইতিহাস। সেই ইতিহাসটা কখনোই মসৃণ ছিল না, এটাকে কবি বলেছেন প্রতিটি শস্য দানা একটি কবিতা। আজকে তাহলে আমরা কবিদের এই কবিতায় আমাদের একটা শ্রেণীর মানুষ সম্পর্কে জানলাম। আমাদের এই কবি আবু জাফর বয়দুল্লাহ তাদেরকে বলেছেন কবি, আর তাদের যে জীবন গাথা, তাদের যে কষ্ট অর্জন, সেই ইতিহাসকে এখানে বলেছেন কবিতা। আমাদের বর্তমান প্রজন্মের কাছে এখন কবির চাওয়া, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তে অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ আমরা যারা বর্তমানে আছি, আমরা যারা আমাদের অতীতের সেই পূর্বপুরুষের কাহিনী, তাদের ইতিহাস, তাদের জীবন দর্শন শুনতে চাইব না, তারা ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড় প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দেয়। আমরা যদি আমাদের অতীতদের সম্পর্কে, পূর্বপুরুষদের সম্পর্কে না জানি, তাহলে আমাদের জীবনটা কখনো মসৃণ হবে না, সাজানো গোছানো হবে না। তারা ওই বিরূপ পরিবেশে কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে এই জায়গায় আসার জন্য তারা সহায়তা করেছিল, আজকে যদি সেটা আমরা জানি,
তাহলে আজ আমরা আমাদের জায়গায় কী করতে হবে সেটা বুঝতে পারবো। যদি আমরা সেটা না করি তাহলে আমরা কিন্তু ঝড়ের আর্তনাদ শুনবো, ধ্বংস আমাদের সামনে আসছে এরকম বার্তা আমরা শুনতে পারবো। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হয়। আমাদের সামনে আছে অবৈধ সুযোগ। আমরা যদি আমাদের পূর্বপুরুষরা কীভাবে তাদের অধিকারগুলোকে নিজের করে নিয়েছিল এই ইতিহাস না জানি, তাহলে আমিও কিন্তু অনেক সময় আমার সামনের যে পরিবেশ, এই পরিবেশ থেকে আমার অধিকারকে আমি নিজের করে নিতে পারবো। তাই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থাকে। অর্থাৎ যে আমার পিছনের পূর্বপুরুষের ইতিহাস জানবে না সে সারা জীবনই পরের গোলামগিরি করবে। আমার পূর্বপুরুষ গোলামগিরি করে নাই, কোনো অন্যায়কে মেনে নেয়নি। বাঙালির ইতিহাসে কিন্তু এটাই দেখা যায়। তাই কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সারা জীবন কৃতদাস থাকবে, সে কখনো স্বাধীন চেতা হতে পারবে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তাই আমি যে সত্য যে স্বপ্ন সে কথা আমি এখন তোমাদেরকে বলছি। আমাদের কবি বলছেন উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। উনুনের আগুন, জানালা, আমরা দেখেছি জানালার পাশে উনুন রাখা হয়, সেখানে জানালা থেকে বাতাস উনুনের আগুনকে প্রজ্বলিত করে। ঠিক তেমনিভাবে আমাদের ভিতরেও প্রতিভা আছে, আমাদের ভিতরেও স্বাধীন চেতা মনোভাব আছে। আমরা যদি আমাদের অতীত সম্পর্কে জানি আমাদের ওই ভিতরের ওই জিনিসটা আরও বেশি জাগ্রত হবে। মা বলতেন, এখানে মায়ের কথা বলে বলছেন যে সাঁতার জানে না প্রবাহমান নদী তাকেও সাঁতারে সহায়তা করে। অর্থাৎ আমরা কেউ নদীতে সাঁতার কাটতে গেছি কিনা আমি জানি না, সাঁতার নদীতে কাটা সহজ, পুকুরে কাটা কঠিন। কারণ পুকুরের স্রোত থাকে না, নদীতে স্রোত থাকে। স্রোতের বেগে নিজেকে সাঁতরে একটু দূরে যাওয়া সাঁতার শেখাটা সহজ। মা বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তবে আমি যদি পুকুরে থাকি আমাকে তো নদী সহায়তা করবে না, আমাকে নদীতে যেতে হবে। ঠিক তেমনিভাবে বর্তমানে আমাদেরকে যদি নিজেদের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হতে হয় তাহলে আমাদের অতীতকে জানতে হবে, আমাদের কবিদের জানতে হবে, আমাদের কবিদের জীবন অর্থাৎ ওই কবিতা আমাদের শুনতে হবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এই যে মাছ নদীতে ভাসা, এটা কিন্তু শাব্দিক অর্থ, ভাব অর্থটা এরকম নয়। সে বলতে চাচ্ছেন যে আসলে আমাদের পিছনের পূর্বপুরুষের ইতিহাস শুনতে জানে না, সে বর্তমানের সে সুযোগ, যে সুযোগটা তার পাওয়ার কথা সেটা তার সে পাবে না। অর্থাৎ তার যা এখন শেখার কথা, সাঁতার যে এখন তাকে কাটতে হবে এই সাঁতার তো সে শিখতে পারবে না। অর্থাৎ বর্তমানে যা তার করতে হবে সেটা তার করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এটা মাছ নদী যদিও বলছে, আমি আবারও বলি মাছের সঙ্গে খেলা করা বলতে এখানকার বর্তমান কার্যক্রম তার যে কি করা উচিত, এখন তার করণীয়টা কি সেটা সে বুঝতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না। অর্থাৎ যে আমাদের ওই পূর্বপুরুষের আমার কিংবদন্তীদের ইতিহাস শুনবে না, ওই কবিতা শুনবে না, সে কখনো শান্ত পৃথিবীতে মায়ের কোলে শান্তিতে ঘুমাতে পারবে না। তার সেই অধিকার নেই, তাকে সারা জীবন কষ্টের ভিতরে জীবন যাপন করতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। লাইনগুলো খেয়াল করি। আমার পূর্বপুরুষ, আমার সেই মুক্তিযুদ্ধ বা তার আগে যত রকমের লড়াই সংগ্রাম এখানে হয়েছে, সেখানে মা বোন আমার পূর্বপুরুষরা নিজেদের জীবন দিয়েছেন। আজকে তাদের কথা বলছি, তাদের কথা বলে আমাদেরকে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করি এখানে করেছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি। এরকম হয়েছে প্রিয়তম স্ত্রীকে ফেলে দেশের জন্য মানুষ যুদ্ধে গেছে, বোন তার সম্ভ্রম হারিয়ে দেশের জন্য যুদ্ধে গেছে, ভাই আত্মীয় পরিজন তারা দেশের জন্য কাজ করেছে। তারা আজকের এই জাতি গঠনে শত্রুর সামনে যে নিজের জীবন দিয়েছে, তারা আমাদের কাছে কিংবদন্তি। সবাই কথা কবি এখানে তুলে ধরেছেন। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আছে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, এই যে ভালোবাসা দিলে মা মরে যায়। আমি যদি আমার জীবিত মাকে ভালোবাসতে গিয়ে তার কোলে থাকি তাহলে দেশ মাতৃকা মা মারা যায় শত্রুর হাতে। শত্রু স্বাধীন হতে দেয় না আমাদেরকে,
সে কথাটা এখানে বোঝানো হয়েছে। ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ আমি যদি আমার আত্মীয় পরিজন বা নিজের মায়ের প্রতি ঘরে বসে ভালোবাসা দেখাতে যাই, আমার দেশ মাতৃকা পরাধীন থাকবে, সে কথা বলছে। মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা তাই নিজেও মাকে ফেলে চলে যায় দেশ মাতৃকাকে ভালোবেসে যুদ্ধের টানে। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। এবার মায়েদের কথা বলছেন, ভাইয়েদের কথা বলছেন, সব মিলাই কবি এখানে বলছেন যে আসলে আমার পূর্বপুরুষের ইতিহাস জানে না, শুনতে চায় না, সে মা কিন্তু দেশের জন্য তার সন্তানকে দান করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। অর্থাৎ যে পিছনের ইতিহাস শুনতে চায় না সে কখনো দেশকে ভালোবেসে যুদ্ধে যায় না। অর্থাৎ তার ভিতরে আগুন প্রজ্বলিত হবে তো তখনই যখন আমার পূর্বপুরুষের ইতিহাস শুনবো, আমার বাপ, আমার চাচা, আমার দাদা, তারও আগে যারা ছিল তারা কি করে গেছে, তাদের সাহসিকতা আমাকে আরো বেশি সাহসী করে তুলবে। যে এটা শুনতে পারবে না সে কখনো ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না, সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা যায় না। মূলত এখানে বলা হচ্ছে সে মনে সাহস জোগাতে পারবে, সাহসকে ধারণ করতে পারে না, তেজ শক্তিকে নিজের ভিতরে ধারণ করতে পারে না। যে নাকি আমাদের পূর্বপুরুষের ইতিহাস শুনবে সে কিন্তু নিজের ভিতরে এই শক্তি বা সাহসকে ধারণ করতে পারবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। আমার পূর্বপুরুষ কেমন ছিল, তাদেরকে কিভাবে আক্রান্ত করা হয়েছিল সব তিনি এখানে বলেছেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে, যে কষ্ট করে শস্য দানা তাকে সমৃদ্ধ করে। অর্থাৎ যে চেষ্টা করে ঈশ্বর কিন্তু তাকে সহায়তা করে, তেমনিভাবে যে ফসল ফলানোর জন্য চেষ্টা করে শস্য দানা যেন তাকে আসলে ঢেলে দেয়। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করে, যে মাছকে ভালোবাসে নদীও যেন তাকে সম্পদে পরিপূর্ণ করে। এরকম ভাবে শাব্দিক অর্থ বললেও মূলত আমাদের বোঝানো হচ্ছে যে আসলে চেষ্টা করে সে সফল হবেই। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে আসলে মাতৃভূমিকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, সে আসলে দীর্ঘায়ু হবে। এখানে যদিও বলা হচ্ছে গাভীর পরিচর্যা, গরুর পরিচর্যা করলে মায়ের আশীর্বাদ তার উপর থাকে, এরকম কথাও এখানে বোঝানো হয়েছে। তারপরে বলা হচ্ছে যে আসলে দেশকে, মাকে ভালোবাসবে সে দীর্ঘায়ু হবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করে, আগুনে পুড়িয়ে লৌহখণ্ডকে আঘাত করে করে অস্ত্র তৈরি করা হয়। যারা এটা করবে আসলে সেই পারবে ওই লোহার খণ্ড দিয়ে অস্ত্র তৈরি করতে। অর্থাৎ চেষ্টা করলে মানুষ নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমাদের কবি এখন আমাদের এই প্রজন্মকে বলছে। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলেছি, ভাইয়ের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা সব আমি তোমাদেরকে বললাম। আমি কবি ও কবিতার কথা বলছি, আমার পিছনে যারা ছিল তাদেরকে আমি কবি বলছি এবং তাদের ইতিহাস সেটাকে আমি কবিতা বলছি, তাদের কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আর আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? যে কথাটা তিনি এখানে বলেছেন আমি আবারও রিপিট করি, আমি কবি এবং কবিতার কথা বলছি, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা যেভাবে প্রতিরোধ করেছেন, যে জায়গাগুলো তারা দেখিয়ে গেছেন, আমরা কি তাদের দেখানো পথ অনুসরণ করে পরবর্তী প্রজন্মের কাছে এরকম কিংবদন্তি তুল্য হতে পারবো? এই জিজ্ঞাসা কবি এখানে আমাদের প্রজন্মের কাছে করেছেন। আমি জানি কবিতাটা একটু বিদ্ঘুটে মনে হবে, তারপরেও তোমরা পড়বে। আর এই লাইভ ক্লাসে বা এরকম ভিডিও ক্লাসে কবিতার পূর্ণাঙ্গ তোমাদেরকে আসলে বোঝানোটাও টাফ,
আর এই কবিতাটা একদিন পড়লে আসলে শেষ হবে না, পার্ট বাই পার্ট যদি পড়া হয়, তারপরে যদি সামগ্রিক আলোচনা করা হয়, সেখানে আরও বেশি ভালো হবে। তো সেই সুযোগ আমরা পাচ্ছি না, করোনার কারণে আমাদের এইভাবেই ক্লাস নিতে হচ্ছে। যাই হোক, তোমরা পড়বে, পড়ার পরে লাইভ ক্লাসে এটা নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটা দেখার পরে কি বুঝলে, তোমাদের প্রশ্নগুলো কি থাকলে তোমরা খাতায় লিখে ফেলবে। যখন আমি লাইভ ক্লাসে আবার এই ক্লাসটা করবো, তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের যে বাধাগুলো আছে সেগুলো থেকে আমি তোমাদের উত্তরানোর চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার আমি কোনো বিষয় নিয়ে হাজির হবো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই।